ওকে, আজকে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির আজকে হচ্ছে 11th ক্লাস। ঠিক আছে। সো আজকে মানে শরীরটা আমার এতটাই ক্লান্ত ছিল যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখি 9:30 বাজে। সো এই জন্য আর লাইভ ক্লাসটা তোমাদের হলো না। তো চলো, আজকের ক্লাসে আমরা দেখতে চলেছি রিভোল্ট অফ 1857। খুব গুরুত্বপূর্ণ। এই 1857 সালের যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ, যেটাই আমরা বলি না কেন, এর সম্পর্কে আজকে একদম সার্বিকভাবে ডিটেলসে আমরা পড়ে নেব। দেখো, আমাদের এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসাটা খুবই স্বাভাবিক। বিভিন্ন আসপেক্ট থেকে এখানে কোয়েশ্চেন আসে। তো যতগুলো বিষয় আমাদের পড়ার জন্য দরকার বা গল্পের আকারে বলা দরকার, সেটা আমি এটা বলে দেব। আর বাকি এটাকে নোট হিসাবেও দিয়ে দেব, পড়ে নেবে। ঠিক আছে। তাহলে চলো, সবার আগে আমরা যখন বলছি যে কজ অফ দ্য রিভোল্ট অফ 1857, এর কারণ হিসাবে বেশ কতগুলো কারণ সম্পর্কে আমরা আলোচনা করব। তো তার মধ্যে আমরা প্রথম কারণটাকে নিয়ে আলোচনা করি, দ্যাট ইজ সিপাই ডিসকন্টেন্ট। নাও, সিপাই যেমন আমাদের ভারতীয় ভাষা সিপাহী, এই সিপাহী কথাটিকে তারা সিপয় বলে বলতো আর কি। ভারতীয় সিপাহীদের সিপয় বলে প্রনাউন্স করতো, এই জন্য এটাকে সিপাই মিউটিনি বা সিপাহী বিদ্রোহ এরকম বলা হচ্ছে। সো আসলে সিপাহীদের মধ্যে বিভিন্ন ধরনের পুঞ্জীভূত ক্ষোভ এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, ব্রিটিশ সরকার তো নয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ছিল। তার মধ্যে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে সোশিও রিলিজিয়াস অ্যাফেয়ার্সে যে ব্রিটিশদের হস্তক্ষেপ, এটা তারা সহ্য করতো না। অর্থাৎ সিপাহীদের মধ্যে বিভিন্ন কমিউনিটি থেকে, বিভিন্ন কাস্ট থেকে সিপাহীরা নিয়োগ হতো, এবং সেইখানে দাঁড়িয়ে টিকা লাগানো বা মুসলমানদের ক্ষেত্রে দাড়ি রাখা বা শিখদের ক্ষেত্রে পাগড়ি পরা, এইগুলোকে ব্যান করে দিয়েছিল, এইগুলোকে বারণ করে দিয়েছিল, নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছিল। তাই সেই কারণে সিপাহীরা মনে করেছিল যে এটা তাদের যে ধর্মীয় সামাজিক যে অধিকার বা সেই বিষয়ে তাদের ব্রিটিশরা বা এই ইংরেজরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেখানে হস্তক্ষেপ করছে। এর জন্য সিপাহীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে রেসিজম এবং সুপিরিয়রিটি কমপ্লেক্স অফ ব্রিটিশার্স, এটা একটা বিরাট বড় কারণ ছিল। অর্থাৎ ব্রিটিশ সোলজার্স, যেখানে একই র্যাঙ্কে একটা ব্রিটিশ সোলজার্স রয়েছে, একটা ভারতীয় সোলজার্স রয়েছে, দুজনকে আলাদা চোখে দেখা হতো। ভারতীয়দেরকে প্রচণ্ড পরিমাণে জাতিবিদ্বেষের শিকার হতে হতো, এবং ব্রিটিশরা নিজেদেরকে সুপিরিয়র বলে মনে করত। যার কারণে প্রমোশনের ক্ষেত্রে হোক বা সকল বেতনের ক্ষেত্রে হোক, সমস্ত জায়গায় থেকে নেটিভ সোলজার্সরা প্রিভিলেজ পেত না। ওকে। এবং আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে ফরেন সার্ভিস অ্যালাউন্স, যেটাকে বাট্টা বলা হয়, সেই বাট্টাটা দেওয়া বন্ধ করে দিয়েছিল। দেখো, বাট্টা বলতে কি, বিষয়টা হচ্ছে যে ব্রিটিশ শাসনে তখন এই 1857 কথা যখন আমরা বলছি, তখন সিন্ধ আর পাঞ্জাব এটা কিন্তু ব্রিটিশদের অধীনে ছিল না। যার কারণে এই সিন্ধ আর পাঞ্জাবে যখন ব্রিটিশদের সৈন্যবাহিনী লড়তে যেত, তখন তাদেরকে একটা আলাদা ভাতা দেওয়া হতো। ঠিক। কিন্তু এই 1857 আগেই এই ভাতা দেওয়াটা বন্ধ হয়ে যায়। তাহলে তারা নিজেদের টেরিটরির বাইরে, অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়ার টেরিটরির বাইরে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে টেরিটরিটা অধিগ্রহণ করেছিল তার বাইরে যখন লড়াই করতে যাচ্ছে সিপাহীরা, এর জন্য তাদেরকে এক্সট্রা অ্যালাউন্সেস দেওয়া হতো, এক্সট্রা ভাতা দেওয়া হতো, যেটাকে বলা হয় বাট্টা। তো সেটা দেওয়া বন্ধ হয়ে গেছিল। আর তারপর কি হয়েছিল, একটা 1856-তে একটা আইন পাশ হয়েছিল, যেটাকে বলা হচ্ছে জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট। এই জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট অনুযায়ী যে কোনো সৈন্যকে যে কোনো জায়গায় লড়াই করতে যাওয়ার একটা রীতি ছিল। এখন ঘটনা হচ্ছে, ভারতীয়দের কাছে তখন এমন মনে করা হতো যে সমুদ্র লঙ্ঘন করা যাবে না, কারণ সমুদ্র লঙ্ঘন করলে তার জাত ভ্রষ্ট হয়ে যাবে, তার জাত নষ্ট হয়ে যাবে। কেমন? ধরো, যদি সমুদ্র ভ্রমণ করতে হয় তাহলে বেশ কয়েকদিন সময় লেগে যাবে, কয়েক মাসও সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে খাবার দাবার খাওয়া, যেটা সেই খাবার দাবার খাওয়ার মধ্যে বিভিন্ন ধরনের, দেখো সমুদ্রের জাহাজের মধ্যে থাকতে গেলে তোমাকে সেখানে আমিষ নিরামিষ সব কিছুই খেতে হবে পরিস্থিতি অনুযায়ী। তো সেই ক্ষেত্রে কিন্তু এই অসন্তোষ তৈরি হয়েছিল যে যে কোনো জায়গায় তাদের যুদ্ধ করতে আর্মিরা যেতে চাইতো না, মানে ভারতীয় আর্মি যারা নেটিভ তারা যেতে চাইতো না, কারণ তারা মনে করতো যে ওই যুদ্ধ সমুদ্র পাড়ি দিলে আমাদের যা খুশি খেতে হবে, এতে আমাদের জাতভ্রষ্ট হবে, এরকম একটা ব্যাপার ছিল। তারপর ছিল কি না, দিস মেন্ট দ্যাট রিক্রুটস হ্যাড টু ক্রস দ্য সি, অ্যান্ড ক্রসিং দ্য সি ইন হিন্দু বিলিফ মেন্ট লস অফ কাস্ট, এটাই আমি বললাম। ওকে। তো এই সমস্ত কারণগুলো হচ্ছে যার জন্য সিপাহীরা অসন্তোষ হয়েছিল। নেক্সট চলে এসো,
ইকোনমিক কজেস। তো ইকোনমিক কজের ক্ষেত্রে যে কলোনিয়াল পলিসি, যেটা ভারতের যে ট্র্যাডিশনাল ইকোনমি ছিল, এটা আমি আগের ক্লাসেও আলোচনা করেছি যে ভারতের যে ট্র্যাডিশনাল ইকোনমি ছিল, ভারতের সমাজ ব্যবস্থার মধ্যে প্রত্যেকটা কমিউনিটি তারা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ছিল এবং তাদের নিজেদের মধ্যে এই কাজগুলো কিন্তু করে নিজেদের জীবন ধারণ মানে লাইভলিহুডটাকে তারা নিজেরা মেনটেন করত। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশদের ভারতে আগমনের পর সেই আমাদের যে ট্র্যাডিশনাল ইকোনমি সেটা ডিস্ট্রয়েড হয়ে গেছিল। তাছাড়া কৃষকদের উপরে হেভি ট্যাক্স আরোপ করা হতো, কৃষকদের উপরে হেভি ট্যাক্স আরোপ করা হতো এবং সেগুলো তারা দিতে না পারলে তারা লোন নিত, আর মানি লেন্ডার্সরা তাদের উপরে অকথ্য অত্যাচার শুরু করত। ঠিক আছে, আর তারপরে কি হলো, তোমার they later faced evictions due to non-payment of debt, leading to the landless। এবং সেই সমস্ত কৃষকরা যারা খাজনা দিতে পারতো না বা যারা মানি লেন্ডারের থেকে টাকা ধার নিত, সেটা যখন শোধ দিতে পারতো না তখন তাদের জমি অধিগ্রহণ করে নেওয়া হতো, এভিক্ট করে দেওয়া হতো তাদের ল্যান্ড থেকে, এবং এইভাবে না ল্যান্ডলেস পিপলের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। আর্টিসানস যারা ছিল, সেই আর্টিসানসদের যারা তোমার নেটিভ শাসকদের যারা প্যাট্রোনেজ পেয়ে যারা ইকোনমিটাকে টিকিয়ে রাখতো, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিছু কিছু জমিদার, সেখানে সকল জমিদার নয় কিন্তু জমিদারের একটা অংশ, সেই সূর্যাস্ত আইনের ফলে যারা সঠিক সময়ে তাদের দেওয়া রাশি যখন ব্রিটিশদেরকে দিতে পারতো না, তখন তাদের জমিদারি থেকে উচ্ছেদ করে দেওয়া হতো। আর যার কারণে সেই সমস্ত জমিদারি হারানো জমিদার কমিউনিটি তারাও এই সংগ্রামে অংশগ্রহণ করেছিল। আর কি, সাপ্রেশন অফ হ্যান্ডিক্রাফটস। দেখো, ব্রিটিশ যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি ছিল, সেই ব্রিটিশ ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে ব্রিটিশরা আমাদের এখান থেকে প্রায় বিনামূল্যে কাঁচামাল নিয়ে যেত, তাদের দেশ থেকে পণ্য তৈরি করে আবার আমাদের দেশে এসে বিক্রি করত, এবার টাকা রোজগার করত। এতে কি হতো, যে ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করো একটা তাঁতের শাড়ি তাঁতি সেটাকে বনন করতে, একটা শাড়ি প্রস্তুত করতে দেখা গেল যে 15 দিন 20 দিন সময় লাগছে, ঠিক, অক্লান্ত পরিশ্রমের পর। কিন্তু সেই শাড়ির যার জন্য সেই শাড়ির দামটা একটু বেশি হতো, কিন্তু যখন সেই শাড়ি মেশিনের দ্বারা ব্রিটেন থেকে তৈরি হয়ে আসতো, সেটা অনেক সস্তায় পাওয়া যেত। তো যার কারণে যে ভারতবর্ষের যে শিল্প সেটা একেবারেই ডিস্ট্রয় হয়ে গেছিল। বুঝতে পারছো বিষয়টা? ওকে, অর্থাৎ মডার্ন যে ইন্ডাস্ট্রি, তার কাছে ভারতের যে ইন্ডাস্ট্রি সেটা মার খেয়েছিল আর কি। এবং তোমার ইন্ডিয়ান যে প্রোডাক্ট, সেই ইন্ডিয়ান প্রোডাক্টের ওপরে প্রচুর পরিমাণে ট্যারিফ মানে ট্যাক্স আরোপ করা হয়েছিল, যার কারণে একে তো দৈন্য দশা, তারপরে আবার হাই ট্যাক্স। তো এর ফলে মোটামুটি সার্বিকভাবে একটা ইকোনমিক ক্রাইসিস তৈরি হয়েছিল, যার কারণে এখানে মানুষের স্বতঃস্ফূর্ত একটা, কেউ হয়তো সরাসরি যোগদান করেনি, তা সত্ত্বেও তাদের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু এই বিপ্লবে দেখা যায়। নেক্সট, পলিটিক্যাল কজেসের কথা যদি বলো, তাহলে দেখবে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মাধ্যমে, ডক্ট্রিন অফ ল্যাপসের মাধ্যমে, এফেক্টিভ কন্ট্রোলের মাধ্যমে বিভিন্ন নেটিভ রুলার্স তাদেরকে ব্রিটিশরা কিন্তু তাদের শাসন থেকে উৎখাত করেছিল। এই 1856 সালে অবধের রাজা নবাব ওয়াজিদ আলী খানকে তারা তার কিংডম থেকে উৎখাত করলো। এখানে বিরাট বড় একটা কাহিনী আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। দেখো, নবাব ওয়াজিদ আলী শাহ, সে ইংরেজ সরকার যা তাকে বলেছে সে কিন্তু দীর্ঘদিন ধরে সেটাই করেছে। 10 বছর ইংরেজদের মতন কথা মতো সে যা খুশি ইংরেজরা বলেছে তাই করেছে। তা সত্ত্বেও ইংরেজরা হঠাৎ একদিন বলল যে নবাব ওয়াজিদ আলী শাহ সে একজন অযোগ্য শাসক, তো আমরা তার শাসন থেকে, তার কুশাসন থেকে অবধকে মুক্ত করতে চাই, অবধের নাগরিককে মুক্ত করতে চাই। এই কথা বলে অবধের যে নবাব, সেই অবধের নবাবকে বলে দিল, ভাই তোমার আজকে থেকে রাজকার্য ফিনিশ, এখন থেকে তুমি আমাদের একটা পেনশন, ইয়ারলি 10 লাখ রুপিস তাকে একটা ভাতা অ্যানুয়ালি দেওয়া হবে, আর সেই অ্যানুয়ালি 10 লাখ টাকা নিয়ে তুমি ভাই চুপচাপ থাকো, তোমার আর রাজকার্যের দরকার নেই। সো এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু সকলেই ব্রিটিশদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়েছিল।
যদিও নবাব ওয়াজিদ আলী শাহ তিনি এটার সঠিক বিচার পাওয়ার আশায় তিনি কলকাতাতে এসেছিলেন ডালহৌসির সঙ্গে দেখা করতে, কিন্তু তখন ডালহৌসি চলে গিয়ে ক্যানিং চলে এসছে। তো তো তিনি যখন কলকাতাতে পৌঁছেছেন, তো এই সময় যেটা ঘটে, তিনি ক্যানিংয়ের কাছে, তিনি যখন কলকাতাতে এসে পৌঁছান, তখন তাকে রিসিভ করার জন্য, এই নবাব ওয়াজিদ আলী শাহকে রিসিভ করার জন্য কোনো ইংরেজ আসেনি। তবুও তিনি গিয়ে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন, কিন্তু কোনো লাভ হলো না। তারপর তিনি ইংল্যান্ডেও গিয়েছিলেন কিন্তু এই ওয়াজিদ আলী শাহ, কিন্তু সেখানে গিয়েও তার কোনো সুরাহা হয়নি, তার যে রাজ্য সেটা আর পুনরুদ্ধার হওয়া সম্ভব হয়নি। যাই হোক, আর কি অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনে প্রচুর পরিমাণে করাপশন হয়ে গেছিল, অর্থাৎ করাপশন ওয়াজ র্যাম্পান্ট স্পেশালি অ্যাট লোয়ার লেভেলস ইন কোর্টস, পুলিশ অ্যান্ড ল্যান্ড রেকর্ডস। অর্থাৎ আমাদের মনে করো ব্লক লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে, এই সমস্ত জায়গায় পুলিশি ব্যবস্থার মধ্যে, বিচার ব্যবস্থার মধ্যে, ল্যান্ড রেকর্ডসের যেখানে আর কি জমি জায়গা রেজিস্ট্রি হয়, এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে করাপশন সৃষ্টি হয়ে গেছিল, বুঝতে পারছো? তো যার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। দ্য ক্যারেক্টার অফ দ্য ব্রিটিশ রুল imparted a foreign and alien look in the eyes of Indians, giving a feeling of absentee sovereignty. এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আসলে সেই সময় যে পরিস্থিতি হয়েছিল, অর্থাৎ অ্যাবসেন্টি সভরেনিটি মানে কি বুঝি আমরা, যে আমাদের যারা শাসন করছে, আমাদের যারা শাসক, তারা আমাদের কাছে নেই। অর্থাৎ ব্রিটেনে বসে আমাদের শাসনভার তৈরি, আমাদের শাসন পরিচালনা হচ্ছে, অর্থাৎ আমাদের যে সভরেন, আমাদের যে কিং, সে বসে আছে কোথায়? ব্রিটেনে। তাহলে আমাদের দুঃখ যন্ত্রণার কথা সে কি করে বুঝবে? এই ফিলিংটা কিন্তু ভারতীয়দের মধ্যে এসেছিল। তারপর আসো সোশিও রিলিজিয়াস কজগুলোকে দেখো। খ্রিস্টান মিশনারিরা এই সময় ভারতে এন্ট্রি করেছে, হ্যাঁ, সেটা তোমাদের বলেছি 1813, তারপর 1853, এই সময়ে তারা কিন্তু মিশনারিদেরকে এন্ট্রি দিয়েছিল যে হ্যাঁ, ইউ ক্যান প্রপাগেট রিলিজিয়ান অ্যাক্টিভিটিস ইন ইন্ডিয়া। তো সেই ক্ষেত্রে খ্রিস্টান মিশনারিরা যখন ভারতে এসেছিল, তারা কিন্তু মোটামুটি ভালো চোখে তাদেরকে কেউ দেখতো না আর কি, তাদেরকে সবাই সন্দেহের নজরে দেখতো। সোশিও রিলিজিয়াস রিফর্মস লাইক, এবং আমাদের ভারতবর্ষে যে সমস্ত কুপ্রথাগুলো ছিল, মানে এখনকার দৃষ্টিতে কুপ্রথা বা তৎকালীন সময় ইংরেজদের দৃষ্টিতে কুপ্রথা, কিন্তু তৎকালীন সময় হিন্দু সমাজ বা মুসলিম সমাজ, তাদের চোখে যেটা সুপ্রথা ছিল বা তাদের ধর্মীয় প্রথা ছিল, যেমন সতী প্রথাকে অ্যাবলিশ করা, তারপর বিধবা বিবাহ চালু করা, এই সমস্ত ঘটনাগুলোর জন্য ভারতীয়রা মনে করতো যে এটা তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে, আর যার কারণে ব্রিটিশদের প্রতি তাদের একটা ক্ষোভ তৈরি হয়েছিল। নাও রিলিজিয়াস সাস্টেনেবিলিটি, অর্থাৎ রিলিজিয়াস সেন্সিবিলিটিস, এখানে একটা ঘটনা আরও ঘটে, সৈন্যদের মধ্যে এই ঘটনাটা ঘটে। সৈন্যদের ব্যারাকে যে খাবার প্রস্তুত হতো, অর্থাৎ রুটি তৈরি হতো, যে আটা দিয়ে, খবর আসলো যে সেই আটাতে তোমার বোন ডাস্ট মেশানো হচ্ছে, হ্যাঁ, বোন ডাস্ট মেশানো হচ্ছে, অর্থাৎ পশুর যে হাড়, সেই পশুর হাড় থেকে বা জীবজন্তুর হাড় দিয়ে আটার সঙ্গে পাইল করে আটাটাকে দেওয়া হচ্ছে। এই গুজবটা ছড়িয়ে যায়, সেই ক্ষেত্রে একটা মানে তৈরি হয়, তোমার কি বলে, একটা অসন্তোষের তৈরি হয় আর কি। যে তখন যে এনফিল্ড রাইফেল ইন্ট্রোডিউস হয়েছিল, হ্যাঁ, এটা অনেক আগেই তো হয়েছে, মোটামুটি 1833 নাগাদ এনফিল্ড রাইফেল এসে গেছিল ভারতে। তো সেই ক্ষেত্রে যে নতুন এনফিল্ড রাইফেল, তার যে কার্টেজগুলো ছিল, সেই কার্টেজগুলোকে না গ্রিজ করা হতো লাডো আর ট্যালো দিয়ে, লড অ্যান্ড ট্যালো দিয়ে, ঠিক আছে। সেটা বলা হতো যে বিফ আর পিগ শুয়োর, হ্যাঁ, বিফ মানে শুয়োরের চর্বি আর গরু চর্বি দিয়ে সেগুলো তৈরি করা হয়েছে। আসলে এই জিনিসটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, কিন্তু কাহিনীটা কি একটু আমি বলি, বিষয়টা এখানে কি, যে কার্টেজের গন্ডগোলটা কি। দেখো, আগে যে বন্দুকগুলো ছিল, সেই বন্দুকগুলোতে দুটো প্যাকেট ক্যারি করতে হতো সৈনিকদের একটা বন্দুক চালানোর জন্য। একটা প্যাকেটের মধ্যে থাকতো হচ্ছে গান পাউডার, একটা প্যাকেটের মধ্যে থাকতো গান পাউডার, আর একটা প্যাকেটের মধ্যে থাকতো হচ্ছে বুলেট। একটা প্যাকেটের মধ্যে থাকতো হচ্ছে গান পাউডার, আর একটা প্যাকেটের মধ্যে থাকতো হচ্ছে বুলেট। তো এবার এই গান পাউডারটাকে না
একটা নির্দিষ্ট পরিমাপে এই বন্দুকের ব্যারেলের মধ্যে ভরতে হতো। এবার এই ব্যারেলের সঙ্গে একটা স্টিক লাগানো থাকতো। প্রথমে এই গান পাউডার এর মধ্যে ভরতে হবে, এই স্টিক দিয়ে এটাকে দাবিয়ে দিতে হবে, তারপর বুলেটটাকে এটার মধ্যে পুরতে হবে, পুরে ফায়ার করতে হবে। এতে একটা সমস্যা হতো, আগে যে বন্দুকের কথা ছিল সেটা বলছি। এতে দেখা গেল যে সঠিক পরিমাণে বারুদ দেওয়া হলো না। যদি সঠিক পরিমাণে বারুদ না দেওয়া হয় তাহলে টার্গেট মিস হওয়ার সম্ভাবনা থাকতো। আবার যদি বেশি পরিমাণে বারুদ চলে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতো। তো এই সমস্যার সমাধানের জন্য, এবং এটা করতে অনেক সময়ও লেগে যেত, তাই এই সমস্যার সমাধানের জন্য ইংরেজরা একটা নতুন পদ্ধতি আবিষ্কার করলো। সেই নতুন পদ্ধতি কি? তারা একটা কার্টেজ ইউজ করলো। মানে কার্টেজটা হচ্ছে এরকম একটা জিনিস, ঠিক আছে, পাউচ, এরকম একটা পাউচ। তো এর মধ্যে কি হবে না, এই প্রথম এইটুকুন জায়গা জুড়ে এইখানে থাকবে হচ্ছে গান পাউডার, এইখানে গান পাউডার থাকবে, আর নিচে থাকবে হচ্ছে একটা বুলেট, এরকম, এই যে নিচে একটা বুলেট থাকবে আর উপরে থাকবে গান পাউডার। এবং এটা মাপ দিয়ে দেওয়া হতো, যে ওই যে পরিমাপটা ঠিকঠাক হতো না, তো এই সঠিক পরিমাপ দিয়ে এরকম একটা, এটাকে বলা হয় কার্টেজ। যে এরকম কার্তুজ দেওয়া হতো। এখন এই কার্তুজটা যখন তৈরি হতো না, এই কার্তুজটা কিন্তু পেপার দিয়ে তৈরি হতো। মানে এই যে ওয়ালগুলো দেখছো কার্টেজ, এটা পেপার দিয়ে তৈরি হতো। এইখান থেকে ছেঁড়া হতো, ছিঁড়ে আগে গান পাউডারটা দেওয়া হতো, সেটাকে ব্যারেলের মধ্যে দিয়ে ওটাকে সিল করে এই বুলেটের এটা ওখানে চাপ দিয়ে ঢুকিয়ে দেওয়া হতো, তারপর ফায়ার করা হতো। তাহলে এখানে মাপটাও সঠিক হতো এবং একটা কার্টেজ ইউজ করলে হতো, আগে দুটো প্যাকেট আর বহন করতে হয় না এখন। কিন্তু এটা যখন ভারতে আনা হলো, তো ভারতের যে ময়েশ্চার, ভারতের যে অ্যাটমসফিয়ার বা ভারতের যে বায়ুমণ্ডল বা ভারতের যে আবহাওয়া, জলবায়ু, সেইখানে এই কাগজের যে কার্টেজগুলো না, এটা ড্যাম হয়ে যেত, মানে নষ্ট হয়ে যেত। কারণ আমাদের এখানে মোটামুটি ময়েশ্চারটা অনেক বেশি থাকে, বিশেষ করে বর্ষার সময়। তো সেই কারণে এই কার্টেজটা যাতে নষ্ট না হয়, তো এই কার্টেজের ওপর দিয়ে না গ্রিজ লাগিয়ে দেওয়া হতো, গ্রিজ। আর অভিযোগ যে সেই গ্রিজটা শুয়োর আর গরুর চর্বি দিয়ে তৈরি হতো। আর এই শুয়োর আর গরুর চর্বি দিয়ে গ্রিজটা তৈরি হতো, এটা জানার পরে এটা মানে হিন্দু সৈনিক বলো আর মুসলিম সৈনিক বলো, সকলের মধ্যেই কিন্তু একটা অসন্তোষ সৃষ্টি হয়েছিল। তো সেটাই এখানে রয়েছে। ওকে, আচ্ছা। এবার এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের কথা যদি বলো, তাহলে কি হতো না, ভারতীয় সৈন্যরা যারা বিদ্রোহ ঘোষণা করেছিল বা যারা বিপ্লব করেছিল, একটা সময় ছিল যে ইংরেজদেরকে পরাজিত করা যাবে, এরকম ব্যাপারটা সবার মধ্যে একটা বদ্ধ ধারণা হয়ে গেছিল যে ইংরেজদেরকে পরাজিত করা সম্ভব নয়। কিন্তু এই সময়কালে কিছু ঘটনা ঘটেছে। যেমন 1838 থেকে 42-এর মধ্যে আমরা আফগান ওয়ার দেখেছি। সেই আফগান ওয়ারে, ওনার নামটা কি বলো, আফগানে কে ছিল বলো, এই ভুলে গেলাম। আফগানের শাসক আমরা প্রিভিয়াস ক্লাসে পড়লাম না, যার অনেকগুলো বাচ্চা হয়েছিল, বললাম না কি নাম যেন ওনার, দোস্ত মোহাম্মদ খান। তো এই দোস্ত মোহাম্মদ খান ইংরেজদেরকে না, মানে সেই প্রচুর পরিমাণে ইংরেজদেরকে পরাজিত করতে আর কি, দৌড়াকার মারনা, মানে হিন্দিতে একটা কথা আছে না এরকম। তো সেই ক্ষেত্রে ইংরেজদের আফগান ওয়ারে কিন্তু ইংরেজদের একটা যে দুর্বলতা, সেটা প্রকাশ পেয়েছিল। পাঞ্জাব ওয়ারের সময় ইংরেজদের দুর্বলতা প্রকাশ পেয়েছিল। এবং ক্রিমিয়ান ওয়ার্স, যদি এটা ইংরেজরা জিতে গিয়েছিল রাশিয়ার সঙ্গে, কিন্তু সেই ক্ষেত্রেও এখানে ব্রিটিশদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তো সেই ক্ষেত্রে এই সমস্ত ঘটনাচক্রগুলো ভারতীয় সৈন্যদের এটা কিন্তু উদ্বুদ্ধ করেছিল যে হ্যাঁ ভাই, ইংরেজদেরকেও পরাজিত করা যায়, ইংরেজরা এমন নয় যে তারা ইনভিনসিবল, তাদেরকে পরাজিত করা যাবেই না, এমনটা নয় ব্যাপার আর কি। ওকে, তো এই সমস্ত কিছুই আর কি ইন্ধন জুগিয়েছিল যে হ্যাঁ, ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করা যায়। এবার এই বিদ্রোহ শুরু হচ্ছে কিভাবে, ভালো করে শোনো। সবার প্রথমে তো 19th নেটিভ ইনফ্যান্ট্রি, যেটা পশ্চিমবঙ্গের বহরমপুরে ছিল, তারা সবার প্রথম এই এনফিল্ড রাইফেলের ব্যবহারটাকে তারা রিনাউন্স করে দেয়, রিফিউজ করে যে ভাই আমরা এই বন্দুকটা আর ব্যবহার করব না। হ্যাঁ, এবং সেইখানে একটা বিদ্রোহ শুরু হয় ফেব্রুয়ারি মাস নাগাদ বিদ্রোহ শুরু হয় 1857 সালে। এবং তারপর ফেব্রুয়ারিতে এই 19th নেটিভ ইনফ্যান্ট্রি এই ব্যাটালিয়ন যখন বিদ্রোহ শুরু করে কোথায়, বহরমপুরে, তখন এদেরকে ডিসব্যান্ড করে দেওয়া হয় মার্চ মাসে।
মানে যে মাসে বিদ্রোহ করলো যে আমরা ভাই ওই এনফিল্ড রাইফেল আর ব্যবহার করবো না, তখন তাদের মার্চে তাদেরকে এই 19th ইনফ্যান্ট্রি নেটিভ যে ইনফ্যান্ট্রি এটাকে বন্ধ করে দেওয়া হয়, ব্যান করে দেওয়া হয়। এবং তারপরে বহরমপুরে আমাদের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে যেটা ছিল সেটা হচ্ছে 34th নেটিভ ইনফ্যান্ট্রি। এই 34th নেটিভ ইনফ্যান্ট্রিতে একজন সোলজার ছিলেন যিনি ছিলেন মঙ্গল পাণ্ডে। সেই মঙ্গল পাণ্ডে সবার প্রথমে দুজন ইংরেজ সার্জেন্টকে দেখে, মেজর সার্জেন্টকে দেখে গান শট করে, ঠিক আছে, গান শট করে। এবং সেই গান শট করার পরে তারা যদিও মারা যায়নি, কারণ এটা মিস হয়েছিল ফায়ার, 3টে ফায়ার করেছিল কিন্তু কেউই আর কি মারা যায়নি। তো সেই কারণে কি করলো, এই রেজিমেন্টটাকেও প্রথমে, তাহলে এটা পরীক্ষায় জিজ্ঞেস করে যে ফার্স্ট কোন রেজিমেন্টকে ব্যান করে দেওয়া হয়েছিল, মনে রাখবে সেটা হচ্ছে 19th নেটিভ ইনফ্যান্ট্রি, যেটা বহরমপুরে ইনস্টল ছিল। আর বিদ্রোহ শুরু হয়েছিল 34th নেটিভ ইনফ্যান্ট্রির মাধ্যমে, যেটা ব্যারাকপুরে এমপ্লয়েড ছিল বা ডিপ্লয়েড ছিল। ওকে, তো তারপর কি হলো, মঙ্গল পাণ্ডেকে অ্যারেস্ট করা হলো। মঙ্গল পাণ্ডেকে অ্যারেস্ট করার পর তাকে ফাঁসি দেওয়া হলো এবং সে যে ইনফ্যান্ট্রিতে ছিল 34th নেটিভ ইনফ্যান্ট্রি, এটাকে ব্যান করে দেওয়া হলো, এটাকে মানে এই রেজিমেন্টটাকে ডিসব্যান্ড করে দেওয়া হলো। আর তারপরে থার্ড নেটিভ ক্যাভালরি যেটা ছিল, এবার ক্যাভালরি এটা, হ্যাঁ, থার্ড নেটিভ ক্যাভালরি যেটা ছিল সেইখানের সৈন্যরাও রিফিউজ করেছিল যে তারা এই গ্রিজ লাগানো কার্টিজেস ইউজ আর করবে না, এবং তারা বিদ্রোহ করতে শুরু করে। এবং সেটা করে হচ্ছে 10th মে 1857-এ, 1857-র 10ই মে তারা বিদ্রোহ শুরু করে দেয়। কোথায় না, মিরাটে। তাহলে সংগঠিতভাবে সৈন্য বিদ্রোহ শুরু হয়েছিল কোথায় না, শুরু হয়েছিল হচ্ছে তোমার মিরাটে শুরু হয়েছিল। আর এর আগে দেখো মঙ্গল পাণ্ডের ওই ঘটনাতে, মঙ্গল পাণ্ডে যখন ওই সার্জেন্ট মেজর কে যখন ফায়ার করেছিল না, তখন ও কিন্তু পালিয়ে গিয়েছিল, মঙ্গল পাণ্ডে পালিয়ে যাচ্ছিল। কিন্তু ওইখানে কোনো সৈনিক তাকে যখন আদেশ দেওয়া হয় এই মঙ্গল পাণ্ডেকে ধরো, তখন কিন্তু কেউই তাদের কমান্ডারের কথা শোনেনি। তো ওইখানে পুলিশ ছিল ডিপ্লয় করা, তো ওই পুলিশটার নাম কি ছিল জানো, কি পল্টুরাম না এরকম কিছু একটা নাম ছিল। তো সেই ভদ্রলোক, সেই পুলিশ একে মঙ্গল পাণ্ডেকে অ্যারেস্ট করে ফেলে, ধরে ফেলে। তো যার কারণে পল্টুরামকে পরবর্তীকালে না সবাই মেরে ফেলেছিল, রাগ হয়ে যেত, কেন ধরে দিলি মঙ্গল পাণ্ডে, এরকম একটা ব্যাপার। ওকে, যাই হোক, তো 10th মে 1857-এ এখানে বিপ্লব শুরু হচ্ছে। এবার ঘটনা হচ্ছে বিপ্লবের স্প্রেডটাকে আমরা দেখি এবার একটু। দেখো, এই বিপ্লব দিল্লিতে হেডকোয়ার্টার হিসাবে বিপ্লবটা শুরু হলো, অর্থাৎ এই বিপ্লবের ইম্পর্ট্যান্ট সেন্টার হয়ে গেল দিল্লি। দিল্লিতে বসে আছে তখন মুঘল বাদশাহ বাহাদুর শাহ জাফর। এখন এই বাহাদুর শাহ জাফর, তার বয়স 85 তখন। তো 85 বছরের একজন সম্রাট। তো তাকে যখন সিপাহীরা বলল যে এক কাজ করুন, আপনি আমাদের সঙ্গে যোগ দিন, আপনার নেতৃত্বে আমরা ইংরেজদের বিরুদ্ধে লড়াইটা করি। তখন বাহাদুর শাহ জাফর বলে, না না ভাই, আমার এত বয়স হয়েছে, তারপরে আবার আমার সাম্রাজ্যে এখন আগের মতন সেই ব্যাপার স্যাপার তো নেই, তো আমি তোমাদের সঙ্গে যুদ্ধ এখন করতে পারবো না। তখন সিপাহীরা তাকে বোঝানোর চেষ্টা করে যে কি সমস্ত বলছেন মশাই, আপনি তো আর নবাব এখন নেই, মানে আপনি তো আর সম্রাট এখন নেই, আপনার তো সম্রাটের পদ থেকে আপনাকে তো সরিয়ে দেওয়া হচ্ছে, তাহলে আপনার পরে তো আর কেউ সম্রাট হবে না। এবার বলল, হ্যাঁ তা তো ঠিক। অর্থাৎ এখানে ইংরেজরা একটা কাজ করেছিল, এটা শোনো একটু। বাহাদুর শাহ জাফরকে ইংরেজরা বলে দিয়েছিল যে তুমি ভাই মোগল সাম্রাজ্যে তুমি শেষ সম্রাট, অর্থাৎ তোমার পরে আর সম্রাট হবে না, তোমার ছেলে যারা হবে তাদেরকে আমরা প্রিন্স বলবো, তাদেরকে আমরা প্রিন্স টাইটেল দেব। তো এটা বাহাদুর শাহ জাফর প্রথম মনে করলেন, ঠিক আছে সম্রাট না হোক, আমার ছেলেরা প্রিন্স তো হবে। কিন্তু তখন সৈন্যরা যখন বোঝালো, দেখেন মশাই, সম্রাটের ছেলে কি হয়, প্রিন্স হয়, কিন্তু প্রিন্সের ছেলে কি কিছু হয়, কিছুই হয় না। তাহলে আলটিমেটলি ইংরেজরা আপনার আর আপনার পর আপনার সন্তানদের, ব্যাস তারপরেই সব শেষ। তো আসেন না একবার শেষ বয়সে এসে সংগ্রাম করেই দেখা যাক তাদেরকে সরানো যায় কিনা, বা উৎখাত করা যায় কিনা, বা পরাজিত করা যায় কিনা। তো এইটা বোঝানোর পরে বাহাদুর শাহ জাফর রাজি হলো, এবং বাহাদুর শাহ জাফরকে ভারতের মোগল সাম্রাজ্যের বা ভারতের এম্পেরর ঘোষণা করা হলো, যে ভারতের সম্রাট হচ্ছে বাহাদুর শাহ জাফর, এবং তার নেতৃত্বে আমরা আন্দোলন করব। এখানে একটা ক্যারেক্টারের কথা মাথায় রাখবা, বখত খান। আসলে বাহাদুর শাহ জাফর তো নামে মাত্র ছিল, বাহাদুর শাহ জাফরের মূল কাজ
যারা নেতৃত্বে যার হয়েছে তিনি হচ্ছেন বখত খান। মনে রাখবে নামটা বখত খান। তাহলে বখত খান তিনি একজন জমিদার ছিলেন। মোগল সাম্রাজ্যে বা মোগল কোর্টেই তার বেশ একটা প্রতিপত্তি সম্মান ছিল এবং তার নেতৃত্বে, হ্যাঁ কি না, মোটামুটি যেমন বারেলিতে তার নেতৃত্বে কিন্তু সংগ্রাম হয়েছিল। ওকে, এবং তাদেরকে দিল্লিতে আনা হয়েছিল। ওকে, তারপর বেগম হজরত মহল। তাহলে দিল্লিতে আমরা দেখতে পাচ্ছি মোগল সম্রাট শাহ বাহাদুর শাহ জাফরকে তোমার রাজি করানো হলো। তারপর বারেলিতে বখত খান আন্দোলন শুরু করলো, তাকে দিল্লিতে আনা হলো। তারপর হচ্ছে বেগম হজরত মহল, তিনি এই নেতৃত্ব দিলেন লখনৌতে বেগম হজরত মহল নেতৃত্ব দিলেন এবং সেইখানে তার যে এইখানে তার যে রেসিডেন্ট ছিল হেনরি লরেন্স, সেই হেনরি লরেন্সের বিরুদ্ধে বেগম হজরত মহল রিবেলিয়ন বিদ্রোহ ঘোষণা করলো অ্যান্ড প্রক্লেইমড হার মাইনর সান বিরজিস কাদির অ্যাজ নবাব, এবং তিনি তার ছোট ছেলে বিরজিস কাদিরকে লখনৌয়ের নবাব ঘোষণা করে দিলেন। এরপর নানা সাহেব তিনি কি করলেন? নানা সাহেবকে বাজিরাও সেকেন্ডের অ্যাডপ্টেড সান, বাজিরাও সেকেন্ডের যে পালিত পুত্র নানা সাহেব, তাকে সেও পেশোয়াতে তিনি বিদ্রোহ ঘোষণা করলো, হ্যাঁ, মুঘল এম্পায়ারের অধীনে থেকেই, এবং কানপুর থেকে ইংরেজদেরকে উৎখাত করলেন। স্যার হিউ হুইলার কমান্ডিং দ্য স্টেশন সারেন্ডার্ড অন জুন 27, 1857, এবং 1857 সালের 27শে জুন সেখানে হিউ হুইলার, যিনি কমান্ডার ছিলেন ওই জায়গায়, তিনি সারেন্ডার করলেন অ্যান্ড ওয়াজ কিল্ড অন দ্য সেম ডে, এবং ওই দিনই তাকে হত্যা করা হলো। রানী লক্ষ্মীবাই তিনি ঝাঁসিতে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। লর্ড ডালহৌসি হ্যাড রিফিউজড হার অ্যাডপ্টেড সান টু সাকসিড টু দ্য থ্রোন আন্ডার দ্য ডক্ট্রিন অফ ল্যাপস, এবং ডক্ট্রিন অফ ল্যাপসের অধীনে ঝাঁসির যে পালিত পুত্র, মানে ঝাঁসি রানী লক্ষ্মীবাই যে পালিত পুত্র, তাকে রাজা মানতে অস্বীকার করলো, হ্যাঁ, এবং তারপর তার সাপোর্টে তাতিয়া টোপি আসলো, হ্যাঁ। নানা সাহেবের মানে দেখো, নানা সাহেব আর তাতিয়া টোপে এরা খুবই বন্ধু, বাল্য বন্ধু বলতে পারো, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। এবং নানা সাহেব তাকে, যেহেতু নানা সাহেবের ফ্রেন্ড তাতিয়া, তো এই টোপেটা দেখেছো তো, টোপেটা হচ্ছে ক্যাপ। এই নানা সাহেব এই তার বন্ধু তাতিয়াকে একটা টুপি দিয়েছিল, আর এই ক্যাপটি তাতিয়া খুব পছন্দ করতো, সবসময় মাথায় পরে থাকতো, এই জন্যই তার নাম হয়ে গেছে তাতিয়া টোপে। এই ক্যাপ থেকে, ক্যাপটা নানা সাহেব দিয়েছিল, এই জন্য তার নাম হয়েছে টোপে, তাতিয়া টোপে। ওকে, সো এই বিষয়টা। তারপর লক্ষ্মীবাইয়ের সাপোর্টে তাতিয়া টোপে এসে কিন্তু লড়াই করেছে, এবং সে ব্রিটিশের যারা গোয়ালিয়রের যে ব্রিটিশ ছিল তাদের বিরুদ্ধে সে মার্চ করেছে, এবং এই সময় এই যুদ্ধে রানী লক্ষ্মীবাই গুলিবিদ্ধ হয়েছিলেন, এবং তারপর তাকে একটা মন্দিরে নিয়ে যাওয়া হয়, তাকে মোটামুটি একটু রেস্কিউ করার জন্য, তাকে সুস্থ করার জন্য, কিন্তু সেইখানে তিনি মৃত্যুবরণ করেন। এবং এইখানে মাথায় রাখবে যে তখন কমান্ডার হিউ রোজ বলে একজন ছিলেন, তিনি একটা মন্তব্য করেছিলেন, এই মন্তব্যটা পরীক্ষায় জিজ্ঞেস করে, এই জন্য মনে রাখবে। হিউ রোজ বলেছিলেন যে সিপাহী বিদ্রোহে যেখানে যত সংগ্রাম হয়েছে, একমাত্র ইংরেজরাই একটা পুরুষের সঙ্গে লড়াই করেছে ঝাঁসিতে। মানে বুঝতে পারছো যে ঝাঁসিতেই একমাত্র পুরুষ সৈনিক নাকি তারা পেয়েছে, অর্থাৎ এটা একটা সম্মানসূচক বক্তব্য রানী লক্ষ্মীবাইয়ের জন্য। ওকে, অর্থাৎ তিনি একদম সিংহিনী হয়েও সিংহ শাবকের মতো বা সিংহ পুরুষের মতন তিনি সংগ্রাম করেছিলেন। ওকে, সো যাই হোক, দেখো এই গল্পগুলোকে যদি আমাদের ডেসক্রিপটিভ মোডে পরীক্ষা হয়, শোনা এটা আমাদের পড়তে হবে। যারা বাংলা মিডিয়ামের আছো তাদের জন্য আমি বই বলেছি তো, যে জীবন মুখোপাধ্যায়ের ভারতের প্রথম ইতিহাসের প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, চতুর্থ খণ্ড, এই 4টে বই কিন্তু আমাদের কিনতে হবে না, এটা ডিটেলসে কিন্তু পড়তে হবে ভাই। একটু দেখো, পড়ার বিকল্প কিছু নেই। পৃথিবীতে পরিস্থিতি সকল সময় সকল রকমের হবে, কিন্তু সমস্ত জায়গাটাকেই আমাদেরই মেনটেন করে চলতে হবে ভাইয়া মেরে, বসে থাকে তো কোনো লাভ নেই না। চলো, এরপর দেখতে পাচ্ছ যে এইখানে মিরাটে যে ইন্ডিয়ান সিপাহীরা আন্দোলন করেছিল, দিল্লিতে বাহাদুর শাহ জাফর, কানপুরে পেশওয়া নানা সাহিব, ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই, লখনৌতে বেগম হজরত মহল, আর বারাকপুরে মঙ্গল পান্ডে,
আর এই ছবিটাও দেখে নাও, এই ছবিটাতেও দেখতে পাচ্ছ যে 11th মে বাহাদুর শাহ জাফর সেকেন্ড shown as a leader of revolting masses and declared the emperor of India. 5th May ব্যাটেল অফ বারেলি, তারপর 19th মার্চ এপ্রিল 3rd ব্রিটিশ ট্রুপস ক্যাপচার্ড ঝাঁসি। সো এই জিনিসগুলো এতটা আমাদের ডিটেলসে জানা লাগবে না, তবুও জাস্ট একটা ছবি দেওয়া আছে, তোমরা এটাকে একটু নোট ডাউন করে নিতে পারো ফর ফার্দার ইনস্ট্যান্সেস। ওকে, কবে কোথায় কোন সংগ্রাম হয়েছে এখানে দেখো লেখা আছে। ওকে, বেশ। নেক্সট হচ্ছে কে কোথায় নেতৃত্ব দিয়েছিল, এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে এই পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে। তো এই ক্ষেত্রে দেখো বিসিএস এর মতন পরীক্ষাতে মেইনসে এই জায়গা থেকে কোয়েশ্চেনগুলো আসে না, ওই এ কলম বি কলমের সাথে ম্যাচ করতে বলে, মানে লিস্ট 1 লিস্ট 2 কে ম্যাচ করতে বলে, সেই ক্ষেত্রে এই নামগুলো ইম্পর্টেন্ট। যেমন দিল্লিতে আমরা জানলাম যে বাহাদুর শাহ জাফর আসলে বখত খান, মানে বখত খানের নেতৃত্বে এইখানে মোটামুটি নেতৃত্ব হয়েছিল বাকু সিং। এবং এইখানে এই আন্দোলন, দিল্লির আন্দোলনটাকে যে সাপ্রেস করেছিল তার নামটা মনে রেখো, নিকোলসন এই বিপ্লবটাকে ইয়ে করেছিল। তারপর কানপুরে নানা সাহেব নেতৃত্ব দিয়েছিল, একে ক্যাম্পবেল সাপ্রেস করেছিল। লখনৌতে বেগম হজরত মহল এবং তার মাইনর সান বিরজিস কাদির, ক্যাম্পবেল এদেরকেও ইয়ে করেছিল। আর রানী লক্ষ্মীবাই লড়াই করেছিল ঝাঁসিতে, আর তাকে হিউরোজ মানে সাপ্রেস করেছিল, এবং হিউরোজই বলেছিল যে আমরা একটা পুরুষের সঙ্গে লড়াই করলাম একমাত্র ঝাঁসিতেই। আর বিহারে কুঁওয়ার সিং নেতৃত্ব দিয়েছিল জগদীশপুরে, এবং তাকে ভিনসেন্ট আয়ার তাকে সাপ্রেস করেছিল। এলাহাবাদে লিয়াকাত আলী নেতৃত্ব দিয়েছিল, তাকে স্মিথ নেইল সাপ্রেস করেছিল। বারেলিতে খান বাহাদুর করেছিল, তাকে ক্যাম্পবেল ইয়ে করেছিল। আর তোমার খান বাহাদুর বা বখত খান বলতে পারো এটাকে। আর ওড়িশাতে তোমার সুরেন্দ্র শাহী অ্যান্ড উজ্জ্বল শাহী এরা করেছিল, এবং এরা সারেন্ডার করেছিল আলটিমেটলি। তো এই নামগুলো খুবই ইম্পর্টেন্ট, একটু মনে রাখার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, এরপর আসো যদি অন্যান্য জায়গায় দেখো, তো বারেলিতে বখত খান বললামই তো, তো খান বাহাদুর যাকে বলা হয়, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি যে তোমার রহিলখণ্ডের যে শাসক, হ্যাঁ, আর ডিসেন্ডেন্ট অফ দ্য ফর্মার রুলার অফ রাহিল খান। তো বখত খানের পর তোমার খান বাহাদুর এটা নেতৃত্ব দিয়েছিল। বিহারের জগদীশপুর তো আমরা দেখলাম, সেখানে কুঁওয়ার সিং এটাকে বলতে পারো, যে নেতৃত্ব দিয়েছিল, তিনি জমিদার ছিলেন জগদীশপুরের। ফৈজাবাদে মৌলভী আহমেদুল্লাহ, তিনি ব্যাটেল অফ চিন্নাথ ফট করেছিলেন হেনরি লরেন্সের বিরুদ্ধে। আর বাগবাতে শাহমাল, যিনি একজন লোকাল ভিলেজার ছিলেন বরুত নামক গ্রামের, এবং তিনি ডানলপ তাকে হত্যা করেছিল। ওকে, সো এই নামগুলো ইম্পর্টেন্ট আছে, একটু মনে রাখার চেষ্টা করবে। চলো, এবার আমরা একটা কোশ্চেন পেতে পারি এমন, যে কনসিডার দ্যাট রিভোল্ট অফ 1857 অ্যাজ মাস রিভোল্ট, যে 1857 যে সংগ্রাম, এটা যে একটা গণসংগ্রাম, এটা ঠিক কিনা। তো এটার বিষয়ে কয়েকটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। যেমন প্রথম পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে জমিদার্স বিকেম দ্য লিডার্স অফ দ্য রেজিস্ট্যান্স। ওকে, এবং এই জায়গায় যে মাস রিভোল্টগুলো হয়েছিল, সেই মাস রিভোল্টগুলোতে যে রেজিস্ট্যান্স হয়েছিল, তাদের যে বিদ্রোহ হয়েছিল, তার নেতৃত্ব দিয়েছিলেন। সিভিলিয়ান পার্টিসিপেশন ইনক্রিজড উইথ পেজেন্ট্রি, আর্টিসিয়ানস অ্যান্ড লেবারার্স জয়নিং ইন আগেনস্ট মানি লেন্ডার্স অ্যান্ড ব্রিটিশ অফিসিয়ালস। ওকে, এখানে তোমার সিভিলিয়ানরা তারা পার্টিসিপেশন করেছিল। ওকে, এবং কৃষক, শিল্পী কমিউনিটি, শ্রমিক, এরা সবাই ব্রিটিশ অফিসিয়ালস আর মানি লেন্ডার্সদের বিরুদ্ধে এরা সংগ্রাম শুরু করেছিল। কমপ্লিট কোঅপারেশন বিটুইন হিন্দুজ অ্যান্ড মুসলিমস, এখানে এই 1857 যে সিপাহী বিদ্রোহ, সেইখানে দেখা যায় যে হিন্দু মুসলিমরা একে অপরের সাথে পূর্ণ সহযোগিতার মাধ্যমে এই সংগ্রাম বা এই বিপ্লবকে সংগঠিত করেছিল। আর তারপর তোমার আজমগড় প্রক্লেমেশন, যেখানে এনলিস্টেড ডিমান্ডস অফ রিবলস অ্যাজ ওয়েল অ্যাজ কন্ডেমড ব্রিটিশ রুল, এই আজমগড় প্রক্লেমেশনের মাধ্যমে ব্রিটিশ যারা বিদ্রোহী, তারা একটা ডিমান্ড লিস্ট প্রডিউস করেছিল, এবং তারা ব্রিটিশ শাসনকে কন্ডেম করেছিল। ন্যাশনালিস্ট ইমেজ যেস ওয়্যার ইউজ টু ইনসাইট প্যাশন আগেনস্ট কোম্পানি রুল। ওকে, লেটার
Subhadra Kumari Chauhan wrote about the valor of Rani Lakshmibai. ও আচ্ছা, এইখানে এই 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 নামটা মনে রেখো, সুভদ্রা কুমারী চৌহান, তিনি রানী লক্ষ্মীবাই সম্পর্কে সুন্দর কবিতা লিখেছিলেন। কবিতাটা কেমন ছিল বলতো, যে जो लड़ी झांसी वाली रानी थी, जो लड़ी मर्दानी सी ঝাঁসি वाली রানী থি, এরকম একটা কবিতা ছিল, আমি ভুলে গেছি। সো তিনি এই কবিতাটি লিখেছিলেন ঝাঁসি রানী লক্ষ্মীবাই সম্পর্কে। সুভদ্রা কুমারী চৌহানের একটা কবিতা আছে এটা। তো যাই হোক, মোটামুটি এই 1857 সালের যে সংগ্রাম, এই সংগ্রামে দেখতে পাচ্ছি যে আমরা মোটামুটি একটা মাস রিভোল্ট এটাকে বলা যেতে পারে। সো এটা তোমরা ডিটেলসে কোনো একটা মাদার বুক থেকে এটা একটুখানি দেখে নেবে, ওকে। আর বাকি যখন আমরা নোট এগুলো সম্পর্কে লিখবো পরবর্তী সময়, তখন তো এটা আমি লিখিয়েই দেব। আচ্ছা, এবার আসো 1857 এই বিপ্লবটাকে কিভাবে সাপ্রেস করা হয়েছিল। ব্রিটিশরা, আমি এখানে কিছু ভুলে যাচ্ছি কি বলতে, দেখি এখানে কিছু মনে পড়ে কিনা। পেজেন্ট্রি, মুসলিমস, হিন্দু মুসলিমস, কিছু একটা বলতে চাইছিলাম, ভুলে গেলাম। ওকে, ঠিক আছে। তো সাপ্রেশনের ক্ষেত্রে দেখো যে ব্রিটিশরা সেপ্টেম্বর মাসে দিল্লিকে আবার পুনর্দখল করে এবং তারা বাহাদুর শাহ জাফরকে অ্যারেস্ট করে তাকে রেঙ্গুনি পাঠিয়ে দেয়। এবং তার যে রয়্যাল প্রিন্সেস যারা ছিল, মানে বাহাদুর শাহ জাফরের দুটো ছেলে আর একটা নাতি ছেলে ছিল মাইনার, তো এই তিনজন লোককে ইংরেজরা মানে এত ক্রুয়েলটির সাথে, হাডসন তার নাম ছিল, হাডসন, তো এই হাডসনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ভাই তুমি এদেরকে ব্যবস্থা করো। তো সেই হাডসন এই মোগল সাম্রাজ্যের যারা শেষ চশমা চিরাগ ছিল যারা, অর্থাৎ বাহাদুর শাহ জাফরের দুই ছেলে আর একটা নাতি ছেলে, তাদেরকে ভয়ানক মৃত্যুবরণ করে দিয়েছিল বা ভয়ানক মৃত্যু দিয়েছিল। তাদেরকে ব্ল্যাঙ্ক পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করে মারা হয়েছিল এবং তাদেরকে উলঙ্গ করে লাল দরওয়াজা বলে একটা জায়গা, সেইখানে টাঙিয়ে রাখা হয়েছিল। 3 দিন ধরে তাদের লাশটাকে সেখানে রেখে দেওয়া হয়েছিল, শুধুমাত্র এটা দেখানোর জন্য যে দেখো, ব্রিটিশদের বিরোধিতা করলে যারা মোগল সম্রাটের বংশধরকে ছাড়ছে না, তারা সাধারণ মানুষের কি হাল করতে পারে, জাস্ট এটা দেখানোর জন্য এরকম একটা ভয়ানক পরিণতি মোগল সম্রাটের শেষ শাসকদের হয়েছিল। একবার মনে করে দেখো যে ইতিহাস কতটা নিষ্ঠুর হতে পারে, যে ভারতভূমিতে একটা সময় মোগলরা সারা ভারতের সাম্রাজ্যকে যারা দখল করেছিল বা সারা ভারত সাম্রাজ্যকে যারা শাসন করেছে, একটা সময় দেখা যাচ্ছে যে সেই মুঘল সাম্রাজ্যের যারা শেষ চশম চিরাগ, বাহাদুর শাহ জাফরের 2 ছেলে আর একটা নাতি ছেলে, তাদেরকে উলঙ্গ অবস্থায় হত্যা করে ঝুলিয়ে রাখা হলো তাদের তৈরি করা এই লাল দরওয়াজাতে। সো একটা ব্যাপার। তো যাই হোক, তো able military commanders recaptured all key centers such as Sir Colin Campbell in Kanpur, Sir Heroes in Jhansi, Sir Colin Neil and Benaras। তো এই যে মূল সেন্টারগুলো ছিল, এই জায়গাগুলোতে এরা কি করেছে না, বিদ্রোহটাকে দমন করেছে। নানা সাহেব 1859 নাগাদ তিনি পালিয়ে যেতে সমর্থ হয়েছিল এবং তিনি নেপালে পালিয়ে যায়, আর তাতিয়া টোপি ধরা পড়ে যায় এবং তাতিয়া টোপিকে হত্যা করে দেওয়া হয়। বিহারের যে কুবার সিং ছিল, কুবার সিং, বক্ত খান, খান বাহাদুর, রায়বরেলির এরা, রাও সাহিব, এরা, মৌলভী আহমেদুল্লাহ, এদের সকলেরই মৃত্যু হয়। while the Begum of Awadh was compelled to hide in Nepal, এবং তাকে বাধ্য করা হয় সে যাতে নেপালে পালিয়ে যায়। নর্থ ইন্ডিয়া was put under martial rule and even মার্শাল রুলের মধ্যে নর্থ ইন্ডিয়াকে আনা হয়, মানে আজকে বলতে পারো যে মানে রাষ্ট্রপতি শাসন, তাহলে উত্তর ভারতে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। and even ordinary Britishers got the power to punish Indians suspected of rebellion। এবং কতটা ভয়ঙ্কর, সাধারণ ব্রিটিশ নাগরিক যারা ভারতে রয়েছে তাদেরকেও এই অধিকার দিয়ে দেওয়া হয় যে কোনো ভারতীয়দের কোনো আচরণ যদি তাদের সাসপেক্টেড লাগে তাহলে তারা পানিশ করতে পারবে, তারা শাস্তি দিতে পারবে, এরকম একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়। মানে বাড়িওয়ালার বাড়ি নয়, আক্রান্তাদের বাড়ি, এরকম একটা ব্যাপার হয়ে গেল। তো এরকম হয়।
এবার যদি আমরা দেখি যে কজেস অফ ফেলিয়ার অফ দ্য রিভল্ট, এই রিভল্টের ফেলিয়ারের কারণ কি, তাহলে সেখানে বেশ কতগুলো কারণের কথা আলোচনা করব আমরা এখন। যেমন একটা কথা বলতে পারি যে লিমিটেড টেরিটোরিয়াল স্প্রেড। আমাদের এই সংগ্রাম এটা বিশেষভাবে ভারতের সর্বত্র ছড়িয়ে পড়তে পারেনি। দ্য ইস্টার্ন, সাউদার্ন অ্যান্ড ওয়েস্টার্ন পার্টস অফ ইন্ডিয়া রিমেন মোর লেস আনএফেক্টেড। অর্থাৎ এই বিদ্রোহে ভারতবর্ষের যে পূর্ব ভারত, দক্ষিণ ভারত বা পশ্চিম ভারত এটা এফেক্টেড হয়নি। বিশেষ করে নর্দার্ন যে ইন্ডিয়া সেটাই এই বিপ্লবটা হয়েছিল। সার্টেন গ্রুপস ডিড নট পার্টিসিপেট দ্য রিভোল্ট। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, কিছু গ্রুপ এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি, বরং বরং এরা এই বিদ্রোহটাকে সাপ্রেস করার জন্য চেষ্টা করেছিল। যেমন নেপালি গোর্খা, পাঞ্জাব, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার, এই সমস্ত এলাকার যে গ্রুপ ছিল এরা এই সংগ্রামটাকে করার জন্য, সাপ্রেস করার জন্য এরা ইংরেজ সরকারকে সাহায্য করেছিল, যার কারণে পরবর্তীকালে এদেরকে মার্শাল রেস বলে মানে প্রমোশন দেওয়া হয়েছিল, আর তারপর তাদেরকে সৈন্যবাহিনীতে চাকরি দেওয়া হয়েছিল। এবং লয়্যালটি অফ ইন্ডিয়ান রুলার্স টু দ্য ব্রিটিশ, এবং কিছু কিছু ভারতীয় শাসকরা যারা ব্রিটিশদের প্রতি তাদের আনুগত্য বা বিশ্বাস, লয়্যালটি প্রদর্শন করেছিল। যেমন সেই ক্ষেত্রে আমরা গোয়ালিয়রের সিন্ধিয়াদের কথা বলতে পারি, ইন্দোরের হোলকারদের কথা বলতে পারি। এরা ব্রিটিশদের পক্ষ হয়ে কাজ করেছে, নাকি এরা সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেনি। যে সমস্ত বড় বড় জমিদাররা ছিল বা মানি লেন্ডার্স যারা সুদখোর মহাজন, তারাও এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি, কারণ তারা দেখছিল যে যে এই ব্রিটিশদের কারণে তাদের প্রতিপত্তি বৃদ্ধি পাচ্ছে, তাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে, তাদের অর্থ উপার্জন হচ্ছে। তো যার কারণে এই বড় বড় জমিদাররা, মানি লেন্ডার্স যারা ছিল, তারা এই সংগ্রাম থেকে দূরে ছিল, বরঞ্চ ব্রিটিশদেরকেই তারা তাদের সার্ভিসটা দিয়েছিল তখন। এবং এইখানে ভারতবর্ষের যে ফিউডাল কমিউনিটি বা কনজারভেটিভ নেচার যেটা ছিল এই রিভোল্টে, সেটা যে ভারতের যে এডুকেটেড মিডিল ক্লাস, এদের অংশগ্রহণ এখানে চোখে পড়েনি। কারণ এই এডুকেটেড মিডিল ক্লাস যারা, তারা ভেবেছিল যে এই ইংরেজদেরকে পরাজিত করে, এই ইংরেজদের সঙ্গে বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এদেরকে সরিয়ে দিয়ে আমাদেরকে আবার সেই রাজরাজওয়াড়ের যুগে ফিরে যেতে হবে, বা আমাদেরকে আবার সেই মধ্যযুগে ফিরে যেতে হবে। এই কারণে যারা মধ্যবিত্ত শিক্ষিত সমাজ ছিল, তারা কিন্তু ইংরেজদের শাসন ব্যবস্থাটাকেই তারা সুপিরিয়রিটি দিয়েছে, কারণ তারা চাকরি করছে। যে তো এই কমেন্ট্রিগুলো তো তৈরি করা হয়েছিল না ধীরে ধীরে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে পড়ে এসেছি। সো তারা মনে করেছে আমরা এই আর সেই মধ্যযুগের বর্বরতা, সেই মধ্যযুগের যে রাজনীতি, সেখানে আমরা ফিরে যেতে চাই না। তো তারা অংশগ্রহণ করেনি। আর সব থেকে বড় কথা হচ্ছে পুয়ার কোয়ালিটি অফ ওয়েপন্স। যে অস্ত্রশস্ত্র আমাদের সিপাহীদের কাছে ছিল, সেগুলো সত্যিই খুব পুয়ার কোয়ালিটি ছিল। যেখানে এমনটা বলা হতো যে যখন ব্রিটিশরা এই সমস্ত রিবেলিয়ানদেরকে অ্যারেস্ট করতো, তখন তাদেরকে না ওই কামানের সামনে বেঁধে দেওয়া হতো। তো এরকম বলা হতো যে কামানের সামনে যখন বাঁধা হতো, কামান ফায়ার করার আগেই নাকি তাদের প্রাণটা বেরিয়ে যেত। তো এরকম অত্যাচার নিপীড়ন হয়েছিল সেই সময় আর কি। আনকোঅর্ডিনেটেড নেচার অফ অ্যাটাকস আগেনস্ট এক্সেপশনাল ওয়ারফেয়ার অ্যাবিলিটিস, মানে ওয়ারফেয়ার অ্যাবিলিটিস সেটাও তো বুঝতেই পারছো, যেটা মানে ইংরেজদের ভালো ছিল ভারতীয়দের তুলনায়। এখানে আউটরাম, তোমার অটরাম আর কি নাম, আউটরাম, যেমন অটরামের নাম অনুসারে আউটরাম ঘাট আছে কিন্তু আমাদের কলকাতাতে। অটরাম সাহেব, জেমস অটরাম, হেনরি হ্যাভলক, এদের যে অ্যাবিলিটি ছিল না, ভয়ঙ্কর যুদ্ধের অ্যাবিলিটি, এটা এই সৈন্যদের বা এই বিপ্লবকে দমিয়ে দিতে পেরেছিল। নো ইউনিফাইড আইডিওলজি, এখানে কোনো আইডিওলজি ছিল না। দেখো এই পৃথিবীতে যেখানে যখনই কোনো গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পেছনে কিছু না কিছু আইডিওলজি ছিল, কিন্তু এই সিপাহী বিদ্রোহের, এই সংগ্রামের কোনো ডিফাইন্ড আইডিওলজি ছিল না। যার কারণে কেউ তার নিজের সাম্রাজ্য রক্ষা করার জন্য, কেউ তার নিজের স্বার্থ রক্ষা করার জন্য এই সংগ্রামে যুক্ত হয়েছিল। যে একটা ভারতবর্ষের যে একটা মূল ইউনিফাইড যে একটা আইডিওলজি, সেটা কিন্তু এই সংগ্রামে কাজ করেনি। ওকে, আর এইখানে যে সামাজিক বা রাজনৈতিক যে এর অল্টারনেটিভ কি হবে,
মানে এই বিদ্রোহ করব, ইংরেজদেরকে তাড়াবো, যেটা আমি একটু আগে বললাম, যেটার পরে কি হবে? আমরা কি আবার সেই মধ্যযুগে ফিরে যাব? আমরা কি আবার সেই রাজওয়ারদের টাইমে ফিরে যাব? সো এই মাইন্ডসেট সমস্ত কিছুকে মিলিয়ে ঝুলিয়ে এই বিদ্রোহের পরাজয় হয়েছিল। তবুও এই বিদ্রোহের পরাজয়কে পরাজয় বলা যায় না, কারণ কি জানো? আমরা নেক্সট ক্লাসে আমরা পড়ব যে এই 1857 এই বিপ্লবের ফলে কি হয়েছিল, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস আফটার দ্য রিভোল্ট অফ 1857। খুব গুরুত্বপূর্ণ এটা। এখান থেকে আমাদের ডেসক্রিপটিভ পেপারে কিন্তু কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, যে 1857 সালের সিপাহী বিদ্রোহের পর ভারতের শাসন ব্যবস্থায় কিরূপ পরিবর্তন এসেছিল। এই জায়গা থেকে দাঁড়িয়ে মঙ্গল পাণ্ডে বলেছিল যে এই সংগ্রামের ফলে বা আমাদের এই বিদ্রোহের ফলে হয়তো ব্রিটিশদেরকে আমরা ভারত ছাড়া করতে পারবো না, কিন্তু আমি এটুকু নিশ্চিত কোম্পানির পতন হয়ে যাবে। তো একদম মঙ্গল পাণ্ডে যেটা বলেছিলেন সেটা হুবহু মিলে গিয়েছিল, যে এই বিদ্রোহের পরে কিন্তু কোম্পানির পতন হয়েছিল, কোম্পানি শেষ হয়ে গেছিল এবং সরাসরি ভারতবর্ষ ব্রিটিশ রুলের আন্ডারে এসছিল। ওকে, আচ্ছা, এরপর কনসিকুয়েন্সের মধ্যে চলে এসো। এটা একটু আজকে আলোচনা করছি, পরে এই সম্পর্কটা, এই বিষয়টা নিয়ে, বা এই যে কনসিকুয়েন্সেস অফ দ্য 1857 রিভোল্টের পরে, মানে যেটা তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, সেটা আমি আলাদা করে আচ্ছা এক কাজ করি, আমি এটা নোট তোমাদেরকে প্রোভাইড করে দিই। আমি এটার পিডিএফটা তোমাদের প্রোভাইড করে দিই, যে 1857 পর যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ভারতবর্ষে হয়েছিল কংগ্রেস সৃষ্টি হওয়ার আগে পর্যন্ত টাইমে, সেটা তোমরা একবার তাহলে পড়ে নিও। আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, যেটা ওটা আমরা পরের দিনে ক্লাসে পড়িয়ে নেবো একবার। ওকে, আচ্ছা, তো যাই হোক, এই বিদ্রোহের ফলে যেটা হয়েছিল সেটা হচ্ছে 1858 সালে তোমার একটা আইন পাশ হয়েছিল, অ্যাক্ট অফ বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অ্যাক্ট অফ বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই অ্যাক্টটি পাশ হয়েছিল। কোম্পানির রুলকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল। কুইন ভিক্টোরিয়াকে ভারতবর্ষের সভরেন, ব্রিটিশ ইন্ডিয়ার সভরেন ডিক্লেয়ার করা হয়েছিল। সভরেন মানে কিং। অ্যাপয়েন্টমেন্ট অফ এসওএস, সেক্রেটারি অফ স্টেট নিয়োগ করা হয়েছিল টু টেক ডাইরেক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অ্যাওয়ে ফ্রম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সরাসরি ব্রিটিশ সরকারের হাতে ক্ষমতা নেওয়ার জন্য সেক্রেটারি অফ স্টেট তৈরি করা হয়েছিল। আচ্ছা, সেক্রেটারি অফ স্টেটটা কি জিনিস আমি তোমাদের একটু বোঝাই। এই 57 সালের পরে কোম্পানির রুলকে অবসান করিয়ে দুটো মেইন পদ সৃষ্টি করা হয়েছিল। একটা পদ হচ্ছে সেক্রেটারি অফ স্টেট, আর একটা পদ হচ্ছে ভাইস রয়। অর্থাৎ গভর্নর অফ জেনারেল অফ ইন্ডিয়া, এই পদটা তুলে দিয়ে একটা টাইটেল আনা হলো, ভাইস রয়ের টাইটেল আনা হলো। তো তাহলে দুটো পদ তৈরি হলো, কি কি? একটা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট, আর একটা হচ্ছে ভাইস রয়। ভাইস রয়কে সাহায্য করার জন্য একটা কাউন্সিল থাকবে, আবার সেক্রেটারি অফ স্টেটকে সাহায্য করার জন্য একটা কাউন্সিল থাকবে। বিষয়টা কি একটুখানি ভালো করে বোঝো। সেক্রেটারি অফ স্টেট কাউন্সিল, আচ্ছা মনে করো যে আমাদের ভারত মনে করো আজকে ব্রিটেনকে দখল করে নিয়েছে, কথার কথা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তো আমাদের ভারত কাকে দখল করে নিয়েছে? ব্রিটেনকে। ধরো দখল করে নিয়ে এই কিছুদিন আগে ব্রিটেনের প্রাইম মিনিস্টার ছিল না আমাদের ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক, তো ওই টাইমটাতে একটু ফিরে যাও, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো ঋষি সুনককে আমরা ব্রিটেনের ভাইসরয় করে দিয়েছি, আর ব্রিটেনের সেই শাসনভার যা কিছু দেখাশোনা করার জন্য আমরা আমাদের ভারতবর্ষে একটা সেক্রেটারি অফ স্টেট একটা পদ সৃষ্টি করেছি, এবং এই সেক্রেটারি অফ স্টেট আমরা একটা ক্যাবিনেট মিনিস্টার মনে করো অমিত শাহজিকে দিয়েছি। আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে একটা সেক্রেটারি অফ স্টেট থাকবে, তার একটা কাউন্সিল থাকবে, এবং তার মাধ্যমে ভাইসরয়ের দ্বারা আমরা ব্রিটেনকে শাসন করব। তো এরকম একটা ঘটনা ছিল। অর্থাৎ সেক্রেটারি অফ স্টেট মানে ইনি যিনি হতেন এসওএস, তিনি হচ্ছেন ব্রিটিশ ক্যাবিনেটের কোনো একজন মন্ত্রী। সেই মন্ত্রী সেক্রেটারি অফ স্টেট হতেন এবং তার একটা কাউন্সিল ছিল। সেই কাউন্সিলের মাধ্যমে তিনি ভারতে থাকা তাদের যে ভাইসরয় তাকে দিয়ে শাসন করতেন। অর্থাৎ ভাইসরয় মানে হচ্ছে দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য কুইন ভিক্টোরিয়া। ওকে, আশা করছি এটা বুঝতে পেরেছি আমরা। ওকে, এবার 1858 সালে রানীর ঘোষণাপত্র আসলো, কুইন্স প্রক্লেমেশন। দ্যাট কি আসলো ঘোষণা? দ্যাট the era of annexation and expansion had ended and declared that Indian states had to recognize the
প্যারামাউন্সি অফ দ্য ব্রিটিশ ক্রাউন। বলছে যে এই প্রক্লেমেশনে এই কথাটা বলা হলো যে এখন থেকে কোনো ধরনের রাজ্যের এক্সপ্যানশন বা অ্যানেক্সেশন এই সমস্ত করার যুগ শেষ হলো। ভারতবর্ষে যতটুকুন প্রপার্টি ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্জন করেছে সেই প্রপার্টিটুকু এখন ব্রিটিশ ক্রাউনের প্যারামাউন্সিতে আসবে, এবং ভারতীয় যত রাজ্য আছে সকল রাজ্যই ব্রিটিশ ক্রাউনের ডমিন্যান্ট হিসাবে বা ডমিনেন্স হিসাবে থাকবে। এরপরে আরও কিছু হলো, যেমন পিপল অফ ইন্ডিয়া প্রমিসড ফ্রিডম অফ রেভিলিয়ন, equality of all and non interference by the British in personal affairs। এবং এইখানে ব্রিটিশ সরকার বলল এই ঘোষণার মাধ্যমে যে ভারতীয় মানুষদেরকে স্বাধীনতা দেওয়া হবে বিপ্লব বা সংগ্রাম করার জন্য, রিলিজিয়ান ফ্রিডম দেওয়া হবে, ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে, সবাই আইনের চোখে সমান হবে, ইকুয়ালিটি অফ অল, অ্যান্ড নন ইন্টারফিয়ারেন্স বাই দ্য ব্রিটিশ পার্সোনাল বা ব্রিটিশ ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স। এবং কোনো রাজ্যের ব্যক্তিগত ব্যাপারে ব্রিটিশ সরকার কখনো ইন্টারফিয়ার করবে না, এই ঘোষণা করা হলো। এর সাথে সাথে আরও কিছু করা হলো কি, যে আর্মি রিঅর্গানাইজেশন করা হলো। আর্মি রিঅর্গানাইজেশনের ফলে, আচ্ছা এখানে না আরেকটা কথা বলা দরকার, এই যে ফ্রিডম অফ রিলিজিয়ান আর এই যে নো পার্সোনাল অ্যাফেয়ার্সে নো ইন্টারফিয়ারেন্স, এর মাধ্যমে যেটা হলো না, আমাদের যে রিলিজিয়াস রিফর্মসগুলো হওয়া সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। সো এটাও একটা কিন্তু খারাপ দিক। কি যে যেমন দেখো সতী প্রথার মতন কুপ্রথা বা উইডো রিম্যারেজ, এইগুলো তো সমাজের জন্য বা প্রগতিশীল সমাজের জন্য ভালো কাজ না, এইগুলোও কিন্তু বন্ধ হয়ে গেছিল। ব্রিটিশ সরকার দেখছিল ভাই আর আমাদের অত পাঙ্গা নিয়ে লাভ নেই, ওরা যা করছে করুক গে, মরে মরুক, যা করে করুক, আমাদের আর কিচ্ছু দরকার নেই, আমাদের এখন ওখান থেকে জাস্ট যত পারো রেভিনিউ কালেক্ট করো, মানে এক্সপ্লয়টেশনটাকে নজর দাও, ওদের কি হচ্ছে না হচ্ছে ওটা দেখার কোনো দরকার নেই, এরকম একটা সিচুয়েশন তৈরি হলো। তো যাই হোক, আর্মিকে তোমার রিঅর্গানাইজ করা হলো ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে। এই ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে কেমন দেখো, আজও আমাদের ভারতবর্ষে রেজিমেন্ট আছে না, গোর্খা রেজিমেন্ট, হ্যাঁ, তারপর তোমার শিখ রেজিমেন্ট, হ্যাঁ, ব্রাহ্মণ রেজিমেন্ট, পাঞ্জাব, তারপর বিহারি রেজিমেন্ট, বেঙ্গল রেজিমেন্ট, এরকম আছে না। তো এইগুলো কিন্তু সেই সময় সৃষ্টি হয়েছিল যে সৈন্যবাহিনীদের এবার মিক্স আপ করা যাবে না, এই কমিউনিটির জন্য এই রেজিমেন্ট, ওই কমিউনিটির জন্য ওই রেজিমেন্ট, তার মানে কোনো কমিউনিটি যাতে কোনো কমিউনিটির সাথে রিলেশন না তৈরি করতে পারে। এই জন্য বলা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। কোথায়? আর্মি রিঅর্গানাইজেশনের মধ্যে। এবং এখানে আরেকটা কাজ করা হয়েছিল বাংলার ক্ষেত্রে করা হয়েছিল তোমার 1:2 খুব সম্ভব, আর অন্যান্য জায়গার ক্ষেত্রে করা হয়েছিল 2:5। 1:2 বলতে বাংলার ক্ষেত্রে, বিশেষ করে বাংলায় যে আর্মি থাকবে সেই বাংলা আর্মির মধ্যে ইংরেজরা থাকবে একজন, যদি ভারতীয়রা থাকে দুজন, অর্থাৎ নেটিভ 2 জন সোলজার থাকলে ইংরেজ একজন থাকবে। এইভাবে আর্মি রিঅর্গানাইজ করা হলো, এটা বাংলার ক্ষেত্রে। আর রেস্ট অফ দ্য পার্ট অফ আওয়ার কান্ট্রি, সেখানে ইংরেজ 2 জন থাকবে যদি নেটিভ 5 জন থাকে। তাহলে বাংলাতে যেহেতু বিপ্লবের সূচনা হয়েছিল এই জন্য বাংলাকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল, যে কারণ দেখো আর্মির মধ্যে যদি মানে ব্রিটিশরা সমানভাবে না থাকে তাহলে যে কোনো সময় আবার আর্মি রিভোল্ট করতে পারে। এর জন্য এই পদ্ধতি আনা হয়েছিল, আর্মি রিঅর্গানাইজেশন করা হয়েছিল। ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে তো সমস্ত রেজিমেন্টগুলোকে জাতপাতের মাধ্যমে ভাগ করে তো দেওয়া হয়েই ছিল। তারপরে তোমার বাংলার ক্ষেত্রে 1:2 আর অন্যান্য ক্ষেত্রে 2:5, মানে 100 জন যদি ইংরেজ সৈনিক থাকে, বা মনে করে একটা ট্রুপের মধ্যে 200 জন নেটিভ সোলজার আছে, তো সেইখানে 100 জন তোমার ইংরেজ সৈন্যকে দিতে হবে। এবং বাকি অন্য জায়গায়, বাংলার ক্ষেত্রে ওটা বললাম, আর অন্যান্য জায়গায় 500 জন নেটিভ সোলজার থাকলে 200 জন ইংরেজ সোলজার দিতে হবে, যাতে করে এরা একসাথে থাকলে যাতে রিভোল্ট হচ্ছে কিনা একটা খবরটা পাওয়া যায়। এরকম একটা করা হয়েছিল। আর কি করা হলো, কাস্ট কমিউনিটি, তারপর রিজন বিকেম দ্য বেস অফ দ্য নিউ আর্মি ইউনিটস। হ্যাঁ, এবং ধর্ম, সম্প্রদায়, কোন জায়গা, সেটার উপরে ডিপেন্ড করে নতুন আর্মি রেজিমেন্ট তৈরি হলো, যেটা আজও চলছে আমাদের ভারতে। হ্যাঁ, আচ্ছা, ওকে। মার্শিয়াল রেসের দরজা দেওয়া হলো, মানে কতগুলো গ্রুপকে মার্শিয়াল রেস বলা হলো, অর্থাৎ যে সমস্ত রেসগুলো এই বিদ্রোহের সময় ইংরেজদেরকে সাহায্য করেছিল, হ্যাঁ, অর্থাৎ ডক্ট্রিন রিওয়ার্ডেড,
loyalty during the rebellion and increases recruitment from Punjab, Nepal. ওই যে বলেছিলাম পাঞ্জাবের লোকেরা, নেপালের গোর্খা, নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের যে সমস্ত গ্রুপ ছিল তারা ইংরেজদেরকে সাহায্য করেছিল বলে এদের মার্শাল রেস বলে মানে একটা টাইটেল দেওয়া হলো, এবং এদেরকে আর্মিতে রিক্রুটমেন্ট বেশি বেশি যাতে হয় সেটা করলো আর কি। আর্মি অ্যামালগামেশনের স্কিম হলো 1861। দেখো আর্মি অ্যামালগামেশনের ক্ষেত্রে একটা ঘটনা ঘটেছিল, এই জায়গাটা একটু বলে দিই। মানে দেখো এতদিন পর্যন্ত যে সোলজার ছিল বা সৈন্য ছিল সব তারা কাদের ছিল বলো দেখি? কোম্পানির ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সোলজার ছিল। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সোলজাররা যখন ব্রিটিশ ক্রাউনের আন্ডারে চলে গেল তখন ব্রিটিশ সরকার থেকে যে সমস্ত সোলজাররা আসতো তারা আর কোম্পানির সোলজাররা, এই জন্য কোম্পানির সোলজাররা কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছিল, যে কারণ তারা ব্রিটিশ কোম্পানির আন্ডারে যখন চাকরি করত তখন তারা অনেক বেশি সুযোগ সুবিধা পেত এবং তাদের কোনো ব্যাপারে ব্রিটিশ সরকার বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো হস্তক্ষেপ করতো না। কিন্তু যখন ক্রাউনের আন্ডারে ভারত আসলো তখন এই কোম্পানির সোলজাররা আর ব্রিটিশ সোলজাররা মিক্সড আপ হয়ে গেল, অ্যামালগামেশন হলো এদের, যার কারণে কোম্পানির যারা সোলজার ছিল তারা বিদ্রোহ ঘোষণা করেছিল, আর সেটাকেই ইতিহাসে হোয়াইট মিউটিনি বলা হয়। তাহলে হোয়াইট মিউটিনি কি ছিল? দ্য কোম্পানিজ ফোর্স রেজেন্টেড দ্য মুভ দ্যাট রিকোয়ার্ড দ্য থ্রি প্রেসিডেন্সি আর্মিজ টু ট্রান্সফার দেয়ার অ্যালায়েন্স ফ্রম দ্য ডিফাঙ্কড কোম্পানি টু দ্য কুইন। অর্থাৎ কোম্পানির থেকে যে কুইনের আন্ডারে তারা যাবে এটা নিয়ে তারা একটু বিদ্রোহ ঘোষণা করেছিল, এবং তারা বার্তা পেত, ওই যে বলেছিলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রপার্টির বাইরে যখন যুদ্ধ করতে যেত তাদের একটা এক্সট্রা অ্যালাউন্স দেওয়া হতো, তো সেই বার্তা ফাট্টা বন্ধ করে দেওয়া হলো। তো বার্তাটা যখন না পেলো তখন তারা বিদ্রোহ ঘোষণা করেছিল। ওকে, তো এই সমস্ত কারণের জন্য হোয়াইট মিউটিনি হয়েছিল, এটা মনে রেখো। অর্থাৎ হোয়াইট মিউটিনি মানে হচ্ছে যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে নিয়োগকৃত যে সৈন্য ছিল তারা, ইংরেজ সৈন্য, তারা বিদ্রোহ ঘোষণা করেছিল। ওকে, আচ্ছা এবার আসো নেচার অফ রিভোল্ট, মানে এই বিদ্রোহকে কে কোন নজরে দেখেছে। যেমন আমাদের বীর দামোদর সাভারকার, বীর বিনায়ক দামোদর সাভারকার, তিনি এই সিপাহ বিদ্রোহটাকে বলেছিলেন যে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম যুদ্ধ এটাকে তিনি বলেছিলেন। ডক্টর আর.সি. মজুমদার বলেছিলেন যে এটি না, বলছে নিদার দ্য ফার্স্ট নর ন্যাশনাল নর আ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তাহলে সাভারকার যেটা বললো আর.সি. দত্ত ঠিক উল্টো কথা বললো। এভাবে মনে রাখবে যে না এটি কোনো প্রথম সংগ্রাম ছিল, না এটি জাতীয় সংগ্রাম ছিল, না এটি স্বাধীনতার সংগ্রাম ছিল। নেহেরু এটাকে একটা ফিউডাল আপরাইজিং বলেছিল, বলছিল যে এটা একটা সামন্ততন্ত্রের মানে উদ্ভব, এটা বলেছিল। আর মার্কসিস্ট যারা ছিল, মানে যারা কমিউনিস্ট, তারা বলেছিল যে এখানে গরিবদের ওপরে, গরিবদের সংগ্রাম, মানে বোঝোই তো মার্কসিস্ট মানে এরা সবসময় গরিব টরিব খুঁজে বের করে ফেলে আর কি। It is a struggle of the soldiers, peasant combined against foreign and feudal bondage. Okay. তো যাই হোক, তো মোটামুটি এই পর্যন্তই ছিল আমাদের আজকের আলোচনা। তো আশা করছি তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হলো। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই।